সেই দিনের পর থেকে আমি পড়াশোনাতে অনেক মনোযোগী হয়ে গেছি, মানে ইংরেজিতে। এভাবেই কেটে যায় একটি সপ্তাহ। ফারহান ভাইয়া আমাকে রোজ পড়ান এখন। কিন্তু আজ 2 দিন ধরে ফারহান ভাইয়া ও রিফাত ভাইয়া ঢাকাতে গেছেন তাদের পরীক্ষার কিছু কাজ নিয়ে। আমরা ঢাকা থেকে আব্বুর বিশেষ ট্রান্সফারের কারণে 2 বছর আগে সিলেট আসলে ও রিফাত ভাইয়া ঢাকাতে পড়াশোনা করেন। আর ফারহান ভাইয়া তো আমাদের সিলেট আসার 7 দিনের মাথায় সিলেটে ওনার বড় মামার বাড়ি চলে এসেছেন। কিন্তু ওনার বড় মামার বাড়ি হালির শহর থেকে 20 কিলোমিটার দূরে, যার কারণে উনি একদিন বাদে বাদে রিফাত ভাইয়ার সাথে দেখা করতে আমাদের বাসায় আসতেন। দুই বেস্ট ফ্রেন্ড বলে কথা, যার কারণে ফারহান ভাইয়া ঢাকা থেকে সিলেট সেটেল হলেন। সেই ছোট থেকে এদের বন্ধুত্বের প্রশংসা সবার মুখে মুখে। দুটিতে পারে ও বটে। কিন্তু 5 মাস যাবৎ উনি হালির শহরে ওনার ছোট আন্টির বাড়ি চলে এসেছেন। আমাদের বাসা থেকে 1 কিলোমিটার দূরে ওনার আন্টির বাসা। আগে ওনার আন্টি কোরিয়া থাকতেন, এখন সিলেটে শ্বশুর বাড়িতে সেটেল হয়েছেন। শ্বশুর বাড়ির লোক বলতে বৃদ্ধা শাশুড়ি, ওনার শ্বশুর কয়েক মাস আগে মারা যান। আর তাই বৃদ্ধা শাশুড়ির জন্য সিলেটে চলে এসেছেন, তাও 1 বছরের জন্য। 1 বছর পরে ওনার শাশুড়িকে নিয়ে আবার কোরিয়া চলে যাবেন। এখন ওনাদের বাসায় উনি, ওনার হাসবেন্ড, ছেলে, মেয়ে, শাশুড়ি আর ফারহান ভাইয়া থাকেন। 2 দিন পর আজকে রিফাত ভাইয়া আমাকে ভিডিও কল দিয়েছে। কিন্তু আমি কল ধরতে পারিনি শুধুমাত্র আমার ঘুমের জন্য। তাই তাড়াতাড়ি রিফাত ভাইয়াকে কল ব্যাক করলাম। কল করলাম একবার, কিন্তু ধরল না। আবার কল দিলাম, এবার ধরেছে। কিন্তু ভিডিও কলে ফোন ধরা মানুষটিকে দেখে আমার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম। আমি না পারছি ফোনটা রাখতে আর না পারছি ধরে রাখতে। কেমন অপ্রীতিকর পরিস্থিতি। কারণ ফোনটা যে ধরেছে তিনি আর কেউ নন, দ্য ওয়ান অ্যান্ড অনলি গ্রেট ফারহান ভাইয়া। বেশ কিছুক্ষণ কাচুমাচু করে কেটে গেল। কিন্তু ফারহান ভাইয়া একটা কথাও বলেনি, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। যেন কতদিনের তৃষ্ণাতে ওনার চোখগুলো আজ উজ্জ্বল হয়ে উঠেছে। কিছুক্ষণ পর ফারহান ভাইয়া বললেন, ফারাবি কেমন আছিস? ঠিকমতো খাস না নাকি? কেমন শুকনো শুকনো লাগছে? আমি বললাম, ভালো আছি। না খাই তো, এমনি ফোনে শুকনো শুকনো লাগছে। তারপর চুপ হয়ে গেলাম, কয়েক সেকেন্ড পর বললাম, আপনি কেমন আছেন? উনি হালকা হেসে বলল, হুমম ঠিকঠাক। তো পড়াশোনা চলে কেমন? আমি একটু সাহস জুগিয়ে বললাম, হুমম সব কমপ্লিট, যা যা পড়া দিয়েছিলেন সব। ফারহান ভাইয়া আর পড়াশোনা নিয়ে কিছু বললেন না, কিন্তু যা বললেন তাতে আমি ওর দিতে পারলাম না। তিনি বললেন, তুই কি আমাকে মিস করেছিস? আমি উত্তর দিতে পারলাম না, কারণটা আমি নিজেই জানি না। আসলেই কি মিস করিনি নাকি করেছি? নিজের মনেই প্রশ্ন আওড়াতে লাগলাম। আমার মনটা বড্ড পাষাণ হয়ে গেছে। আমি কোনো সঠিক উত্তর খুঁজে পেলাম না। কেমন সব কিছু কনফিউশনে চলে গেছে। আমি নিশ্চুপ। অন্যদিকে ফারহান ভাইয়া অধীর আগ্রহে তাকিয়ে আছেন। আমি বলবো যখন হ্যাঁ মিস করেছি। ঠিক তখনই রিফাত ভাইয়া ফারহান ভাইয়াকে বলল, কে ফারহান? ফারহান ভাইয়া বলল, ফারাবি নে কথা বল। এই বলেই ফোনটা রিফাত ভাইয়াকে দিয়ে চলে গেলেন। কারো ভালোবাসার অনুভূতি যদি তার ভালোবাসার মানুষটি না বুঝতে পারে, সেটা যে কতটা কষ্টের তা সত্যিই সেই মানুষটি বাদে আর কেউ বুঝতে পারে না। ঠিক তেমনি ফারহানের মনের ভেতর চলছে শুধু দহন। কিন্তু সে তার ভালোবাসা প্রকাশ করতে পারছে না। রিফাত ভাইয়ার সাথে বেশ কিছুক্ষণ কথা হলো। কিন্তু মনটা অস্থির লাগছে, কিছুই ভালো লাগছে না। রিফাত ভাইয়ার সাথে কথা বলেই রাত 11টায় গোসল করতে ছুটলাম। বড্ড বাজে অনুভূতি হচ্ছে। ঝর্ণা ছেড়ে প্রায় 1 ঘন্টা বসে রইলাম। একে তো হিম লাগানো শীত, তার উপর ঠান্ডা পানিতে বসে থাকায় শরীর অসাড় হয়ে গেছে। তাড়াতাড়ি চেঞ্জ করে ঘুমাতে চলে গেলাম। মনের অস্থিরতা কাটছেই না। কেন এমন হচ্ছে? বারবার কেন ফারহান ভাইয়ার চোখের সে আকুলতা ভেসে উঠছে? মনে হচ্ছে ভুল করে বসেছি। কিছুই ভালো লাগছে না, চোখে ঘুম নেই, মনে নেই শান্তি, কিন্তু শরীর যে বড্ড ক্লান্ত। বেশ কয়েক ঘন্টা পর শরীরের প্রতিটা কোষ ক্লান্তির সাথে পেরে না উঠতে পেরে সংকুচিত হয়ে জলে পড়ল ঘুমের দেশে। অন্যদিকে কেউ একজন ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছেন। যেই মানুষটির সিগারেটের নামেই অ্যালার্জি, সেই মানুষটি নিমেষেই শেষ করে দিল 6টি সিগারেট। মনে হচ্ছে পুড়িয়ে দিতে চাচ্ছে বুকে জমে থাকা কষ্টটাকে। পরক্ষণেই নিজেকে সামলে নিল। হাতে থাকা সপ্তম সিগারেটটা ফেলে দিয়ে পা দিয়ে পিষে নিল। তারপর বলল, ফারহান ক্ল্যাম ডাউন। কিছু পাওয়ার জন্য কষ্ট করতেই হবে।
তবে এখন কাজ হচ্ছে প্রিয় মানুষটির ঘোর লাগানো চোখের অনুভূতি নেওয়া। ফারহান ভাইয়া এক মুহূর্ত দেরি না করে প্লেনের টিকিট কাটলেন। সকাল 6টার টিকিট। তারপরই রিফাত ভাইয়াকে টেক্সট করে জানিয়ে দিলেন ফারহান ভাইয়ার কাজ যেহেতু শেষ তাই সে সিলেট ব্যাক করছে। এভাবেই ব্যালকনিতে দাঁড়িয়ে হাতে ওনারটা জড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে বললেন, হে চাঁদ, তোমার থেকে ও স্নিগ্ধ কাউকে পেতে চাচ্ছি। আমার ভালোবাসার সাক্ষী স্বরূপ সঙ্গী হয়ে থাকবে প্লিজ। চাঁদের দিকে তাকিয়ে ওড়নাটাকে বুকে জড়িয়ে চুমু দিলেন। এভাবেই রাতটি নির্ঘুম কাটিয়ে দিলেন। পরের দিনই ফারহান ভাইয়া সিলেটে চলে আসলেন। হালি শহরে আসতে আসতে 8টা বেজে গেল। উনি সোজা আমাদের বাসায় এসেছেন। ওনাকে সকালবেলা আসতে দেখেই বড় মা আর আম্মু বললেন, ফারহান সব ঠিক আছে তো বাবা? ফারহান ভাইয়া বললেন, কাকি সব ঠিকঠাক আছে, কিন্তু এখন তাড়াতাড়ি খেতে দাও, খুব খিদে পেয়েছে। আম্মু হেসে বললেন, ভেতরে গিয়ে বসো, আমি এখনই নাস্তা দিচ্ছি। বড় মা বললেন, তা ফারহান বাবু এত ফাস্ট চলে আসলেন যে, কোনো সমস্যা হয়েছে নাকি? ফারহান ভাইয়া বললেন, আরে না কাকি, কোনো সমস্যা হয়নি, কাজ শেষ তাই চলে এসেছি। কিন্তু তোমার ছেলেকে রেখে এসেছি যাতে তার জানে মানের সাথে ঠিকঠাক কিছু দিন চলতে পারে। বড় মা ফারহান ভাইয়ার কান ধরে বললেন, তাই নাকি নিজের গার্লফ্রেন্ডকে এই সিলেটে পেয়ে গেছিস তাই চলে এসেছিস? ফারহান ভাইয়া বললেন, উফ কাকি লাগছে, এখন খেতে দাও, আন্টির বাসাতে যেতে হবে তো। বড় মা বললেন, আচ্ছা আয়, আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে। বড় মা ফারহান ভাইয়াকে নিয়ে ভেতরে চলে গেলেন। তারপর ফারহান ভাইয়া বললেন, ফারাবিকে দেখছি না, ওর তো সকাল সকাল পড়তে বসার কথা, সাথে নাস্তা করার ও কথা। আম্মু বললেন, দাঁড়া দেখে আসছি। উদ্ধৃতি চিহ্ন। ফারহান ভাইয়া বললেন, আচ্ছা তুমি খাবার রেডি কর, আমি ওকে নিয়ে আসছি। এই বলেই ফারহান ভাইয়া আমার রুমে আসলেন। আমি কম্বল জড়িয়ে মুখটিকে শুয়ে আছি। ফারহান ভাইয়া আমাকে কয়েকবার ডাক দিলেন কিন্তু আমি উঠছি না। ফারহান ভাইয়া আবার ডাক দিলেন কিন্তু তাও উঠছি না। তখনই ফারহান ভাইয়া আমাকে টেনে উঠাতে গেলেন। আমার কপালে তার হাতের স্পর্শ লাগায় তিনি কেঁপে উঠলেন। তিনি আবার কপালে হাত দিলেন, তারপর গলায় হাত ছুঁয়ে বললেন, ও মাই গড, এত জ্বর কিভাবে হলো? ফারহান ভাইয়া এখান থেকে আম্মু আর বড় মাকে ডাকতে লাগলেন। ফারহান ভাইয়ার ডাকে আম্মু আর বড় মা ছুটে আসলেন। তারপর ফারহান ভাইয়াকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তখন ফারহান ভাইয়া বললেন, ফারাবির গায়ে তো প্রচুর জ্বর। এই কথা শোনা মাত্র বড় মা আমার কপালে হাত দিলেন। তারপর বললেন, মেয়েটার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। আর ওই দিকে আম্মু পানি পট্টি দেওয়ার ব্যবস্থা করলেন। আম্মু মাথায় পানি পট্টি দিচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না, কারণ আমার জ্বর মারাত্মক। সচরাচর আমার জ্বর হয় না, আর যখন হয় তখন যেতে চায় না। ফারহান ভাইয়া থার্মোমিটার দিয়ে জ্বর মেপে বললেন, এখনো 103 ডিগ্রি। ওকে হসপিটালে অ্যাডমিট করাতে হবে। আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি তোমরা নিচে আসো। ফারহান ভাইয়া আমাকে কোলে করে নিচে নামিয়ে আনলেন। আমার কোনো জ্ঞান নেই। আমার জ্বর সম্পর্কে সবার ভালো অভিজ্ঞতা আছে, যার জন্য আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেলেন। হসপিটাল নিয়ে যাওয়ার পরেই ডাক্তার ইনজেকশন দিলেন। বড় আব্বুকে আর আব্বুকে ফোন দেওয়া হয়েছে, তারা সোজা হসপিটালে আসবেন। আমি অচেতন হয়ে পড়ে আছি, কোনো জ্ঞান নেই আমার। ফারহান ভাইয়া আমার হাত ধরে বসে আছেন, বেশ চিন্তিত উনি। ওইদিকে আম্মু আর বড় মা চোখের পানি ফেলতে ব্যস্ত। আচানক ফারহান ভাইয়া আমার হাতে চুমু এঁকে দিলেন। পুরো 6 ঘন্টা বাদে আমার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই পাশে আব্বু, আম্মু, বড় মা, বড় আব্বুকে দেখতে পেলাম। তাদের দিকে তাকাতেই চোখগুলো অশ্রুর সজল হয়ে উঠল। শরীর এখনো প্রচণ্ড, ফুটবল জোরপূর্বক একটু হাসলাম। বড় মা আমার মাথায় হাত বুলাতে লাগলেন। আম্মু আমার হাত ধরে চুমু খেয়ে বললেন, ঠিক আছিস তুই? আমি অনেক কষ্ট করে আম্মুর হাতে হাত রেখে উড় দিলাম, আম্মু আমি ঠিক আছি। আম্মু এবার হু হু করে কেঁদে দিলেন। আব্বু আম্মুকে কাঁদতে দেখে কিছুটা বিরক্ত মুখে বললেন, আহ, মেয়েটা আমার অসুস্থ আর তুমি এভাবে কাঁদছো। কোথায় মেয়েটার জন্য একটু পুষ্টিকর খাবার রান্না করবে, তা না করে মেয়েটার সামনেই এভাবে কাঁদছো। আব্বুর কথা শুনে বড় আব্বু বললেন, থামো, মায়ের মন এমনই। আর তাছাড়া আমাদের ফারাবির জ্বর যে স্বাভাবিক না তা তো আমরা জানি। যে কোনো কিছু হতে পারে, তার নিশ্চয়তা আমরা দিতে পারবো না। মনে নেই ফারাবির যখন 3 বছর তখন এই সমস্যা ধরা পড়ে। আমার যখন 3 বছর তখন আমি এই জ্বর রোগে আক্রান্ত হই। আমার 3 বছরে কখনো জ্বর হয়নি।
কিন্তু হঠাৎ করে একদিন শরীর কাঁপিয়ে জ্বর আসে। মৃত্যুর সাথে লড়াইয়ে ছিলাম, বাঁচার চান্স ছিল খুবই স্বল্প। অনেক কষ্টে এই জ্বর সারানো হয়। দীর্ঘ 2 মাস হসপিটালে অ্যাডমিট ছিলাম। তারপর এই ডাক্তার বলে দিয়েছেন আমার এটা স্বাভাবিক জ্বর নয়, এটা অস্বাভাবিকভাবে শরীরে চেপে বসেছে। এই জ্বর সেরে তো যাবে, কিন্তু প্রায় সময়ই যে কোনো কারণে এই জ্বর দেখা দিতে পারে। সাধারণত সিজনাল জ্বর আসতে পারে, কিন্তু সেটাতে সমস্যা নেই। কিন্তু অস্বাভাবিক জ্বর হলে আমার জীবন সংশয় হতে পারে। তারপর থেকে আমার হালকা কয়েকবার জ্বর হয়েছে, কিন্তু তেমন গুরুতর নয়। শেষের ফার্স্ট ব্র্যাকেট। বেশ কিছুক্ষণ সবার সাথে কথা হলো। সবাইকে ফেলে চোখ জোড়া গেল দরজার কাছে। দরজায় পিঠ ঠেকিয়ে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন ফারহান ভাইয়া। চেহারা একদম শুকিয়ে গেছে। ওনার এই চেহারা দেখে বুকের ভেতর ছ্যাঁতো করে উঠল। কারণটা সম্পূর্ণ অজানা। ওনাকে দেখেই বোঝা যাচ্ছে এই মানুষটি নির্ঘুম রাত কাটিয়েছেন, সাথে ক্ষুধার্ত। কিন্তু এই সবের থেকে ও বেশি চোখে পড়েছে ক্লান্ত শরীরের স্নিগ্ধ চাহনি। মনে হচ্ছে বুকের মধ্যে পাথর চাপা পড়েছিল, যেই পাথরের চাপায় ব্যথিত হয়েছেন বেশ কিছুক্ষণ, যা এখন খানিকটা নির্মূল হয়েছে। তার ক্লান্ত শরীরের এমন স্বস্তির চাহনিতে আমার চোখ জোড়া থমকে গেল। কি অমায়িক লাগছে ওনাকে। ওনার চেহারায় অসম্ভব মায়া ফুটে উঠেছে, যা আগে কখনো দেখিনি। আজকে ওনাকে স্নিগ্ধ লাগছে, সবসময়ের মতো রাগী দেখাচ্ছে না। কতক্ষণ ওনার দিকে তাকিয়েছিলাম জানি না। এখন প্রায় 3টা বাজতে চলল। আম্মু আর বড় মা বাসায় গেছেন আমার জন্য পুষ্টিকর খাবার রান্না করতে। আর তাদের ছাড়তে গেছে আব্বু। বড় আব্বু খাবার আনার জন্য বাইরে যেতে চাইলেন। তখনই ফারহান ভাইয়া বলল, চাচ্চু আমি ওর জন্য স্বাস্থ্যকর খাবার আনিয়ে নিয়েছি। তুমি যাও, বাসায় গিয়ে রেস্ট নাও, আমি ওকে খাইয়ে দিবনে। বড় আব্বু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সকালবেলা খবরটা শুনে সেই 20 কিলোমিটার পাড়ি দিয়ে চলে এসেছেন। ক্লান্ত শরীর, অফিসের গুরুত্বপূর্ণ কাজ চলছে, তাই সারাক্ষণ কাজের মাঝে থাকতে হয়। কিন্তু আমার জন্য এতটা কষ্ট করতে হলো ওনাকে। এই অবস্থাতে নিজেকে বেশ অপরাধী লাগছে। বড় আব্বু আমার মাথায় হাত বুলালেন, তারপর বললেন, তোর সমস্যা হবে মা। উদ্ধৃতি চিহ্ন। আমি হালকা হেসে বললাম, কোনো সমস্যা হবে না বড় আব্বু, তুমি চিন্তা করবে না। আর বাসায় গিয়ে রেস্ট নাও, কালকের আগে অফিস যাবে না, বুঝেছ? না হলো আমি রাগ করব। বড় আব্বু মৃদু হেসে বললেন, তাই হবে মা। কিন্তু তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় ফিরে আয়। মা ছাড়া বাড়িটা শূন্য লাগে। আমি হালকা হাসলাম। তারপর বড় আব্বু আমাকে আর ফারহান ভাইয়াকে বিদায় জানিয়ে চলে আসলেন। ফারহান ভাইয়া এতক্ষণ একটিবারের জন্যও আমার কাছে আসেননি, এখনো আসছেন না। কিছুক্ষণ ওইভাবেই কেটে গেল। তারপর ফারহান ভাইয়া আমার কাছে এসে বেডের পাশে রাখা দুলটাতে বসলেন। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন স্নিগ্ধ সেই দৃষ্টিতে। আমি আর চোখে ওনাকে দেখে যাচ্ছি, সরাসরি তাকাতে পারছি না কেন যেন। কিছুক্ষণ পর ফারহান ভাইয়া আমার ডান হাত নিজের দুহাতে আবদ্ধ করলেন। হঠাৎ তার স্পর্শে কেঁপে ওঠে আমার শরীর। ফারহান ভাইয়া আমার হাত তার হাতের মুঠোয় আবদ্ধ রেখে বললেন, জ্বর হলো কিভাবে? তার হঠাৎ এমন কথার আক্রমণে আমি যেন আকাশ থেকে পড়লাম। আমি নিশ্চুপ হয়ে আছি, কিভাবে বলবো আমি? এটা শুনলে যে কেউ বকা দিবে এই শীতের রাতে, তাও ঠান্ডা পানি দিয়ে গোসল করেছি আমি। আমাকে চুপ থাকতে দেখে ফারহান ভাইয়া আবার বললেন, উত্তর দে। আমি তাও নিশ্চুপ। এইবার ফারহান ভাইয়া খানিকটা উঁচু গলায় বললেন, কথা কানে যাচ্ছে না। তোর সাহস কি করে হয় এই হিম লাগানো শীতের মধ্যে এত রাতে তাও ঠান্ডা পানি দিয়ে গোসল করার?